হতাশা আর চরম অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড় ধসে সর্বস্ব হারানো রাঙামাটির মানুষের। এখনো খোঁজ মেলেনি অনেকের। পাহাড় হয়ে গড় তলে গেছে, মাটি পড়ে আর কি। বাচ্চারা কলেজে ভর্তি করবো, সার্টিফিকেট সব মাটির তলে। বুড়ার ভাইয়ের বউ তিনজনকে বাঁচছেন আর কি। স্বতন্ত্র আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা সরকারের। পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। চিন্তা করব তাদেরকে কোথাও কোনো পুনর্বাসিত করা যায় না, যেখানে কোনো ধরনের ঝুঁকি থাকবে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি মামুন আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড় ধসের শঙ্কায় খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। ঈদে প্রতিদিন 50,000 যাত্রী পারাপারে প্রস্তুত হচ্ছে চাঁদপুর নদীবন্দর। যুক্ত হল অতিরিক্ত লঞ্চ, নতুন পন্টন ও গ্যাংওয়ে। সুইডেনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস। খাবারের ভেজাল আর প্রতিকূল পরিবেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা। ঠিক সময় ধরা পড়লে সুস্থ করা সম্ভব বললেন চিকিৎসকরা। এবং ঈদের কেনাকাটাকে ঘিরে রাজধানীতে বাড়ছে যানজট, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আগামী সপ্তাহে আরও বাড়ার আশঙ্কা, শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না পাহাড় ধসে সর্বস্ব হারানো রাঙামাটির মানুষ। স্বজন হারানোর পাশাপাশি তাদের নেই মাথা গোঁজার ঠাঁইও। শঙ্কা আর হতাশা নিয়েই চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। তবে ঘর হারানো মানুষের জন্য সরকারি সহায়তা একটি স্বতন্ত্র আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এদিকে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করলেও এখনও খোঁজ মেলেনি অনেকের। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত রিপু। সিএনজি চালক নবী হোসেন। মাত্র কয়েকদিন আগেও সবকিছু ছিল। রাঙ্গামাটি সদরের নয়াপাড়া এলাকায় বসতবাড়ি যেমন ছিল তেমনি ছিল পরিবার পরিজন। কিন্তু ভয়াবহ পাহাড় ধস কেড়ে নিয়েছে তার সবকিছুই। এখন একাকে নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের বেডে শুয়ে। 1 মিনিটও লাগে নাই। হাতি ক্যামেরা কই থেকে খালি শুনলাম টিনের মধ্যে আওয়াজ হয়েছে মাটি পরে দেখি মাটির তলে আমরা। শুধু নবী হোসেনে নয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় এরকম সব হারানোর সংখ্যা একেবারে কম নয়। বসতভিটে হারিয়ে যাদের স্থান হয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু রয়ে গেছে স্বজন হারানোর বেদনা। আর বসতভিটে হারানো এসব অসহায় মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। পাহাড় হয়ে গড় তলে গেছে, মাটি পড়ে আর কি। বাচ্চারা কলেজে ভর্তি করবো, সার্টিফিকেট সব মাটির তলে। এদিকে এখনো পাহাড় ধসে যাওয়া পয়েন্টগুলিতে নিখোঁজ স্বজনের আশায় অপেক্ষা করছেন অনেকেই। বুড়ার ভাইয়ের বউ তিনজনকে বাঁচছেন আর কি। এখনো ছোট ছোট পাহাড় ধসে পড়ছে। সেখানে পুনরায় বসতি স্থাপন করা হলে পুনরায় তা ধসে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বার্তা পেলাম আবহাওয়া অফিস থেকে যে হেভি রেনফল হতে পারে এবং হেভি রেনফল এলে ফার্দার স্লাইডিং হবে। যেখানে বসবাসযোগ্য গড়ে তোলা যাবে, এটা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা চিন্তা করব এবং তাদেরকে কোথাও কোনো পুনর্বাসিত করা যায় না, যেখানে কোনো ধরনের ঝুঁকি থাকবে না। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল এবং ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটিতে মৃত্যু হয়েছে 110 জনের। এছাড়া নিখোঁজ রয়েছে আরো বেশ কজন। এর মাঝে সমাপ্ত করা হয়েছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম। আর বসতবাড়ি হারানোদের জন্য রাঙ্গামাটি সদরে 17টি আশ্রয় কেন্দ্র করেছে জেলা প্রশাসন। কেউ বা স্বজন হারিয়েছে, কেউ বা বসতঘর, সবকিছু হারিয়ে এখন তাদের স্থান হয়েছে আশ্রয় কেন্দ্রে। এখন তাদের দিন কাটছে চরম দুশ্চিন্তায়, কারণ জানে না আগামীতে তাদের আর কতটা দুর্দশা ভোগ করতে হবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে এমনটা নিশ্চয়তা পাচ্ছে না এই আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এর আগে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় 4 দিন পর গতকাল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক।
পাহাড় ধসের ঘটনায় এক শিশু সহ দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 144 জনে। এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি আহত রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাঙামাটি থেকে কমলদের আরও একটি রিপোর্ট। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসে টানা 4 দিনের উদ্ধার অভিযান শেষে শুক্রবার সন্ধ্যায় অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। দুর্যোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। তবে নিখোঁজদের কোনো তথ্য পাওয়া গেলে তাদের উদ্ধারের ব্যাপারে ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার সকালে শুরু হওয়া অভিযানে শেষ পর্যন্ত 2 জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। আমরা এই পর্যন্ত 110টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। 2-1টি মিসিং এর বিষয়ে এখনো এলোমেলো বিক্ষিপ্ত সংবাদ আছে। 2-1টি জায়গা আছে যেখানে অপারেশন চালানো খুব কঠিন, করা যাবে না হয়তো। আমরা আমাদের এই রেস্কিউ অপারেশন মোটামুটি সমাপ্ত ঘোষণা করছি। কল্পনারও বাইরে ছিল যে এই ধরনের কোনো স্লাইডিং হতে পারে, সেজন্য এখানে কোনো রিস্ক, কোনটি রেক্সপর্ন এরিয়া এই ধরনের তালিকা করার প্রশ্ন আসে না এবং সে কারণে এটি করাও হয়নি। পাহাড় ধসের পর 2 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলো। বৃহস্পতিবার বিকেল থেকে রাঙ্গামাটিতে পুনরায় প্রবল বর্ষণ শুরু হলে পাহাড় ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রয়কেন্দ্রে ছেড়ে বসত বাড়িতে ফিরে যাওয়া সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসে। বর্তমানে রাঙ্গামাটি সদরের 17টি আশ্রয়কেন্দ্রে 2,500-এর বেশি মানুষ আশ্রয় নিয়ে আছে। আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে। আমরা এখন বর্তমানে এখানে প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টিপাতের কারণে আপনার যে কোনো সময় আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করতেছে লোকজন। যথেষ্ট পরিমাণ খাদ্য সহায়তা, অর্থ সহায়তা, তারপরে ঘরবাড়ি বানানোর জন্য যে ম্যাটেরিয়াল, সবকিছু সরকার দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে দুর্ভোগের কমতি নেই রাঙ্গামাটি হাসপাতালেও। 50 বেডের এই শয্যার হাসপাতালে এখন পর্যন্ত 250-এর বেশি রোগী রয়েছে। বেডের স্থান না হয় অনেকে থাকছেন ফ্লোরের মধ্যে। রোগীর যে টার্নওভার, রোগী যে অ্যাডমিটেড রোগী, তার চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ রোগী আমাদের হঠাৎ করে এসে পড়ছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড় ধস, এরপর পুরো রাঙ্গামাটি যেন এক বিধ্বস্ত নগরী। 2 চোখ যেদিকে যায় দেখা যায় তার ক্ষতচিহ্ন। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখানকার বাসিন্দারা, কিন্তু তাতে বাগড়া দিচ্ছে প্রকৃতি। বারবার বৃষ্টি হানা দিচ্ছে এখানে, আর এর ফলে আতঙ্কগ্রস্ত পুরো রাঙ্গামাটি জনপদের সাধারণ মানুষ। রাঙ্গামাটির রাঙ্গাপানি থেকে কমল দে, সময় সংবাদ। প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ি সদর সহ বেশ কিছু এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। জেলা প্রশাসক জানান, গতকাল সকালে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী 30টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আগতদের খাবারের ব্যবস্থা করা সহ জনপ্রতি 500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছি আমাদের গাড়ি দিয়ে, আমাদের লোকজন দিয়া। আর যারা যারা এখনো ঝুঁকিতে আছে তাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছি তারা যাতে করে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তারা সরে যায়। ল্যান্ডস্লাইডের মতো কোনো ঘটনা না ঘটে, এই জন্যই ঘটনা ঘটলেও যেন আমরা যে লসটা হবে সেটা যেন মিটিগেট করতে পারি, সেই জন্য আর কি সরানো হচ্ছে। এখানে যেহেতু আগে মাত্র 1 জন নিহত হয়েছিল, যার জন্য লোকদের মধ্যে টেনশনটা কম, তারপর আমরা বুঝিয়ে সুঝিয়ে তাদের নিয়ে আসছি। এখানে যারা আমাদের কাছে রিস্কি মনে হচ্ছে আমরা নিয়ে আসছি। এটা সময়বদ্ধভাবে কাজটা করা হচ্ছে। রাঙামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজে গিয়ে নিহত সেনা সদস্য আজিজুরের দাফন মাদারীপুরে তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। গত রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে আজিজুরের লাশ সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। শোকে যেন স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। এক সন্তানের জনক আজিজুরের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে উদ্ধার কাজ করতে গিয়ে নিখোঁজ হন আজিজুর। নিখোঁজের 3 দিন পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 2002 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আজিজুর।
ঈদে প্রতিদিন 50,000 যাত্রী পারাপারে প্রস্তুত হচ্ছে চাঁদপুর নদী বন্দর। সারা বছর এই বন্দর ব্যস্ত থাকলেও ঈদকে কেন্দ্র করে যাত্রী কয়েক গুণ বেড়ে যায় দেশের অন্যতম এই নদী বন্দরে। তাই ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীপথ নিরাপদ হওয়ায় রাজধানী থেকে শুধু চাঁদপুরই নয়, বৃহত্তর নোয়াখালীতে ঈদে ঘরমুখো যাত্রীরা যাতায়াত করে থাকেন। ফলে ঈদের এক সপ্তাহ আগে ও পরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল অতিরিক্ত যাত্রী সামাল দিতে বেশ ব্যস্ত থাকে। এ লক্ষ্যে শহরের মাদ্রাসা সড়কের লঞ্চ টার্মিনালের প্রয়োজনীয় মেরামত আর ঘষা মাজার কাজ প্রায় শেষ। লঞ্চ আর যাত্রীদের ভিড় এড়াতে বাড়ানো হয়েছে পন্টুনের সংখ্যা, স্থাপন করা হয়েছে যাত্রী ওঠানামার জন্য একাধিক গ্যাংওয়ে। ঘরমুখো যাত্রীদের টার্মিনাল ব্যবহারে প্রস্তুত চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আর ঘরমুখো যাত্রীদের জন্য শুধু টার্মিনাল নয়, পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঈদ উপলক্ষে এই যে চাঁদপুর লঞ্চ ঘাটে প্রায় 50 থেকে 60,000 যাত্রী স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিরাপত্তা প্রস্তুতি আমাদের রয়েছে। ঈদের যাত্রীদের সুবিধাতে আমরা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা টহল বাহিনীর সদস্যদের মোতায়েন করে সম্মিলিতভাবে আমরা যাত্রীদের নিরাপদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব। প্রতি ঈদের মতো এবারও বাড়তি চাপ মাথায় রেখে যাত্রী পরিবহনে আগাম সতর্ক চালকরাও। ঈদের সময় সাধারণ যাত্রী কিছু বেশি হইলেও আমরা সতর্কতাভাবে ওই যাত্রী নিয়ে আমরা আস্তে ধীরে খুব সুন্দরভাবে আসি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু ঈদের টাইম, হয়তো আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি, সবকিছু আমাদের বাড়তি নিরাপত্তা আছে। মালিক পক্ষের প্রতিনিধি জানান, যাত্রী সামাল দিতে অতিরিক্ত বেশ কিছু লঞ্চ চাঁদপুর ঢাকা রুটে চলাচল করবে। এজন্য নৌপুলিশ নিয়েছে টার্মিনালের নিরাপত্তা। এবার আমাদের এমনও বাড়তি কিছু নতুন লঞ্চ আসছে, আমরা যাত্রীর সুবিধার জন্য আমরা এই লঞ্চগুলা দিচ্ছি। এখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটতে না পারে, সেই ব্যাপারে আমাদের যে ঊর্ধ্বতন অফিসারদের যে নির্দেশনা আছে সেই মোতাবেক আমরা কাজ করতেছি। নদীপথে চাঁদপুর ঢাকা ও চাঁদপুর নারায়ণগঞ্জ প্রধান রুট সহ আরও 10টি রুটে নিয়মিত 35টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও ঈদে এর সাথে যুক্ত হবে আরও 10টি বিশাল লঞ্চ। সময় সংবাদ, চাঁদপুর। সুইডিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি। বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যে কোনো শিল্প স্থাপনের জন্য উপযোগী। ব্যবসা পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সুইডেন থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। সুইডেনের 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত এদেশের ব্যবসায়িক প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন বৈঠক ও পার্শ্ব বৈঠকের মধ্য দিয়ে কাটিয়েছেন। স্থানীয় সময় সকালে সফরকালীন গ্র্যান্ড হোটেলের বৈঠক কক্ষে তিনি বৈঠকে মিলিত হন সুইডিশ রিটেলার ব্র্যান্ড H&M এর প্রধান নির্বাহী কার্ল জোহান পার্সনের সঙ্গে। একই ভেন্যুতে তিনি সাক্ষাৎ করেন সুইডিশ ইনভেস্টর নেতৃবৃন্দদের সাথে। এরপর অন্য একটি হোটেলের কনফারেন্স রুমে 2 দেশের ব্যবসায়িক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে পুরো পৃথিবীর জন্য সম্ভাবনার নাম বাংলাদেশ। From Bangladesh you can connect almost all over the world, and Bangladesh can be the bridge between the east and west. And also you can have your access to north and south. It's the best place. এ সময় প্রযুক্তি, জ্বালানি ও জাহাজ শিল্পে সুইডিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। Shipbuilding is another fast growing industry in Bangladesh by making world-class light to medium-sized ocean-going vessels. As we strive to achieve our goal by 2021 and 2041 and set a good start to realize SDGs, I strongly encourage you, the leaders of Swedish business and industry, to partner with us in investment, trade and innovative businesses for a shared prosperity. স্থানীয় সময় দুপুরের পর স্টকহোমের আরলান্ডা বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সাথে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, জ্বালানি খাতের উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনের বিষয়টি আলোচিত হয়। এছাড়াও সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেনে এটাই প্রথম সফর। ব্যবসায়ী বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতের উন্নয়ন এবং সন্ত্রাস দমনে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সেগুলো কার্যকরের মধ্য দিয়ে সুইডেন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে, এটাই আশা করা হচ্ছে। সুইডেনের স্টকহোম থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এবার নিরাপত্তা প্রোটোকল ভেঙে প্রবাসী বাংলাদেশিদের কাছে ছুটে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের স্টকহোমে এই দৃশ্যটি মোবাইলে ধারণ করেন এক বাংলাদেশি সাংবাদিক। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রীর গাড়ি হোটেলে আসার আগেই সড়কের উল্টো পাশে তার জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী বাঙালিরা। গাড়ি থেকে নামার পর প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান তারা। এরপরই নিরাপত্তা বলয় ভেঙে প্রায় দৌড়ে সড়ক পার হয়ে তাদের কাছে ছুটে যান বঙ্গবন্ধু কন্যা। এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা, জানতে চান তাদের নানা সুবিধা অসুবিধার কথা। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। সকালের সময় আরো থাকছে। রাজশাহীর আম সারা দেশে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে কুরিয়ার সার্ভিস। 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ। এক তরুণীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রূপনগর থানায় এই মামলাটি দায়ের করা হয়। গতরাতে তানভীর তনুকে তার রূপনগরের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাবার পরই তনুকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে তরুণীকে ধর্ষণের কথা উল্লেখ রয়েছে। তনুকে আজ আদালতে হাজির করা হয়ে রিমান্ড চাওয়া হবে। প্রতি বছর আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে বংশগত কারণ, ভাইরাস, খাবারে টক্সিনের উপস্থিতি, কেমিক্যালস এবং পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যান্সার হচ্ছে। তবে প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুই সুস্থ হবার সম্ভাবনা রয়েছে। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। অবুঝ শিশু জানেই না মরণ ব্যাধি ক্যান্সার একটি পা কেড়ে নিয়েছে তার। তাই তো সন্তানের কোমল হাসিতেও মুখে হাসি ফোটে না মায়ের। ইতিমধ্যে 15 লক্ষাধিক টাকা শেষ করেও থামেননি। সন্তানকে বাঁচাতে জীবনের সব চেষ্টা এক করে পথ চলছেন নিঃস্বপ্রায় মা। আমার জামাই জারুজি করে তার আমি সুদের উপরে আনি, হাওলা পানি কিস্তির ফেলই, সুদের ফেলই, সব খাদ্য লই, বাবু চিকিৎসা চালা যেতেছি। চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় অনেক অভিভাবকই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। এক্ষেত্রে সেবামূল্য নাগালের মধ্যে রাখতে সরকারের প্রতি আহ্বান অভিভাবকদের। সরকার আরো সবকিছু ফ্রি বা কিছু টাকা অনুদান দিলে চিকিৎসা করতে ভালো হইতো। কেমো দিছি 16টা, আবার কেমো পাওয়ার জন্য আসছি, 25টা রেডিওথেরাপি দিয়েছে। দেশে প্রতি বছর 13,000 শিশু নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে 5 ভাগ বংশগত কারণে আর 95 ভাগই খাদ্যে ভেজাল সহ প্রতিকূল পরিবেশের কারণে আক্রান্ত হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে 75 ভাগ ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যত দুনিয়া অগ্রসর হবে, উন্নত বিশ্ব যত আসবে, তত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং তত ক্যান্সারের হার বাড়বে। প্রথম অবস্থায় যদি ধরা পড়া যায় তাহলে ক্যান্সার নিরাময় করা সম্ভব। এদিকে নানা সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের দীর্ঘমেয়াদী ক্যান্সার নিরাময়ে কাজ করছে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। রবির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, রিচার্জের জন্য যে টাকাটা তারা নিবে কমপক্ষে আমরা 20 থেকে
30 লক্ষ টাকা আপনাদেরকে দিব। আমরা সেই টাকাটা পেলে আমরা আলাদাভাবে রাখবো শুধুমাত্র বাচ্চাদের ক্যান্সার চিকিৎসার জন্য। দেশে ক্যান্সার রোগীদের 4% শিশু কিশোর। ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চালের দাম নিম্নমুখী হতে বাধ্য আর ষড়যন্ত্রকারীরা এ বিষয়ে কোনোভাবেই সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক আলোচনা সভায় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিপন্থী ব্যবসায়ীরাই চালের দাম বাড়ার জন্য দায়ী। একই সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ চাল আমদানির ওপর ট্যাক্স প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান। কিছু অসাধু ব্যবসায়ীরা, কিছু মজুতদারেরা, এই মিল মালিকেরা এবং বিএনপি ঘরানার এই ব্যবসায়ী সমাজ আজকে চালের বাজারকে আজকে ঊর্ধ্বগতির জন্য দায়ী। আজকে কোনো সংকটের কোনো প্রশ্নই উঠে না। এই সংকট মোকাবেলা করার জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি। খুব বেশি সময় লাগবে না, চালের দাম ইনশাল্লাহ নিম্নমুখী হওয়া শুরু হয়েছে, নিম্নমুখী হতে বাধ্য। কোন রকম ষড়যন্ত্রকারীরা আমাদেরকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। বাজেটের এমন কোন অনাকাঙ্ক্ষিত ট্যাক্স আরোপের বিষয় যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবকিছুর সুরাহা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আমি সরকারকে অনুরোধ জানাবো, এই চাল আমদানির উপর যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটি প্রত্যাহার করা হোক। সেই ট্যাক্সটি প্রত্যাহার করার ঘোষণা আসলেই চালের দাম অটোমেটিক্যালি অনেক কমে যাবে। বিএনপি নেতাদের বলবো, ঢাকায় বসে সংবাদ সম্মেলন না করে দুর্গত এলাকায় যান। তারা দুর্গত এলাকায় যাবে না, কারণ তারা হচ্ছে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার জন্য রাজনীতি করে। পঞ্চগড়ে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আমিনুর রহমান নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। গতকাল বোদা উপজেলার নয়দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাকুয়া ইউনিয়নের ইসলামপুর মসজিদের কমিটি গঠন ও টাকার হিসেব নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় আমিনুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই এক নারীসহ 3 জনকে আটক করা হয়েছে। মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করিয়া দুই পক্ষের মধ্যে একটা মারামারি হয়। এই মারামারিতে একজন মারা যায়। তাৎক্ষণিকভাবে আমি ইমার্জেন্সি পার্টি পাঠাই এবং অন্য অফিসারদের পাঠাই। সেখানে পুলিশি কার্যক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আমরা সংশ্লিষ্ট 3 জনকে হেফাজতে নিয়েছি। সকালের সময় আরো থাকছে। শুরু হচ্ছে বিশ্বকাপ আর মহাদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স দলগুলোর ফুটবলীয় লড়াই। কনফেডারেশন কাপ আজ প্রথম ম্যাচে মুখোমুখি রাশিয়া নিউজিল্যান্ড। চট্টগ্রামে ফুটপাত থেকে উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশের 3 সদস্য, আটক করা হয়েছে 8 জনকে। গতকাল নগরীর নিউ মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে 3 সদস্য আহত হন। হকারদের দাবি, সিটি মেয়র আ.জ.ম নাসিরের সঙ্গে বৈঠকে ঈদ পর্যন্ত ফুটপাতে ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও গতকাল হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। পুলিশ অতর্কিতভাবে আইয়াম দাঙ্গা সহ অতর্কিতভাবে আইয়া এনে উপরের লাইন উপরের হকারদেরকে মায়ের দর আরম্ভ করেছে, বন্ধ করে দোকান। কোনো একটা অশুভ শক্তির কারণে আমাদের হকারের 1/3 হকার উচ্ছেদ করে দিয়ে ফুটপাতে কিছুটা হকার রেখেছে। আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে, মাননীয় ডিসি সাহেবের কাছে অনুরোধ করছি, ঈদের নামাজের পরে আমরা 5টা থেকে 8টা হকার যখন হক তখন আমরা এটা মেনে নিব। এই 10টা দিন আল্লাহর রাস্তা আমাদের পবিত্র মায়ের রমজানের উপলক্ষে আমাদেরকে সুযোগ দেন। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শপিং মলমুখী মানুষের আনাগোনা। এর সঙ্গে নগরীতে বিভিন্ন কাজে বের হওয়া মানুষের চাপে
রাজধানীর বিভিন্ন স্থানে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শপিং মল কেন্দ্রিক এলাকাগুলোতে তৈরি হওয়া যানজট এড়াতে ছড়িয়ে পড়ছে মূল সড়কগুলোতে। ট্রাফিক পুলিশ বলছে, যানজট নিয়ন্ত্রণে শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই কাজ করছেন তারা। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন, এর সঙ্গে বড় বড় মোড়গুলোতেও যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিতে নজরদারি বাড়াতে হবে। তাফসির বাবু রিপোর্ট। অফিস শেষে বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড় আর শপিং শেষে ইফতারের আগেই বাড়ি ফেরার তাড়া, এ দুয়ে মিলে অবস্থা এমনই বেগতিক যে রাজধানীর কারওয়ান বাজারে চলন্ত বাস থামিয়ে নিরুপায় যাত্রীদের ওঠাতে হস্তক্ষেপ করতে হলো ট্রাফিক পুলিশকে। রমজানে রাজধানীর বড় বড় শপিং মল সংলগ্ন এলাকাগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে যাত্রীদের এমন ভিড় আর বাসে ওঠার যুদ্ধ। তবে এত কিছুর পর বাসে উঠেও নিস্তার নেই নগরবাসীর। যানজটময় সড়কে কচ্ছপ গতির যাত্রায় সবকিছুই যেন এলোমেলো। রমজানের মাঝামাঝি থেকেই যেসব এলাকায় শপিং মল রয়েছে সেসব এলাকার রাস্তাগুলোতে দেখা যাচ্ছে এরকম দীর্ঘ যানজট। বিশেষত বিকেল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন এলাকায় যানজটের কারণে নাকাল অবস্থায় পড়েছেন নগরবাসী। এর সঙ্গে পাল্লা দিয়ে মূল সড়কগুলোতে যানজটের কারণে যানবাহনের আনাগোনা কম হওয়ায় দীর্ঘ অপেক্ষার পরও বাসে উঠতে পারছেন না যাত্রীরা। মার্কেট থাকবে, মানুষ যাবে কেনাকাটা করতে, এটাই স্বাভাবিক। এটা কিভাবে সমাধান করা যায় সেই সমাধান খুঁজে বের করতে হবে। নিউ মার্কেট তো আসতে কিনা 2 ঘন্টা লাগছে, এমনি সময় লাগে 40 মিনিট। সারা রাস্তায় ভিড় বের হওয়ার বাসার থেকে। ট্রাফিক পুলিশ বলছে, রমজানের শেষ সপ্তাহে শপিং মল কেন্দ্রিক মানুষের আনাগোনা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে যানজট সামলাতে শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আমাদের ফোর্সের সংখ্যা বৃদ্ধি করেছে। আমরা শপিং মলগুলো এবং আমাদের টার্মিনালগুলোর সাথে সমন্বয় সভা করে আমরা তাদের কাছ থেকে কমিউনিটি পুলিশ, ট্রাফিক পুলিশ নিয়েছি। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন, বাড়তি নজর দিতে হবে নগরীর বড় বড় মোড়গুলোতেও। পুলিশকে যদি নজরদারি দিয়ে অন্তত মার্কেটগুলিকে আমরা ফ্রি রাখতে পারি এবং মোড়গুলিকে বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খল করতে পারি, মোড়ে কোনো পার্কিং অ্যাক্টিভিটি না করি, এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু করতে হবে। করলে পরে হয়তো যানজট হয়তো দূর হবে না, কিন্তু একটু সহনীয় মাত্রায় থাকবে। রাজধানীতে এখন ছোট বড় মিলিয়ে শপিং মলের সংখ্যা 4 শতাধিক, আর রাজধানীর রাস্তায় চলাচল করে 10 লাখেরও বেশি যানবাহন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে মাদারীপুরের ঈদের কেনাবেচা। বাহারি রঙের দেশি বিদেশি পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর শহরের বিপণী বিতানগুলো। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিটি দোকানে পর্যাপ্ত মজুদ রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকানের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে মাদারীপুরে ততই কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের প্রতিটি বিপণী বিতানে ক্রেতাদের ভিড় বাড়ছে। ছেলেদের পছন্দ কিলার, ট্রাম্প, মুনলাইট নামের জিন্স প্যান্ট ও শার্ট পাঞ্জাবি, আর মেয়েদের ঝোঁক পিউ, পামেলা, পাংচুয়া কিংবা বোঝেনা সে বোঝেনা সহ ভারতীয় স্টার জলসার সিরিয়ালের বিভিন্ন নামের মার্কেটে আসা পোশাকের দিকে। দাম কম হওয়াতে অভিযোগ নেই ক্রেতাদের। অন্যান্য বছর তুলনায় এবার আমাদের পোশাকের মানসম্মত পোশাক আমরা পেতেছি এবং অন্যান্য বছরের তুলনায় দামও হাতের নাগালের মধ্যে আছে। এখানে কালেকশনগুলো খুব ভালো, ঈদের নতুন নতুন কালেকশন পাচ্ছি। আমি ইন্ডিয়ান প্রোডাক্ট কিনেছি, দেশীয় কিনেছি। বিক্রেতারা বলছেন, কয়েক বছর ধরে ভারতীয় সিরিয়ালের নামের অনুকরণে তৈরি পোশাক বেশি চলায় তার প্রভাব আগের চেয়ে অনেক বেশি। ক্রেতাদের চাহিদা বরাবর মতোই, প্রতি বছরের মতোই। তবে এই বছর একটু ভিন্নতা আসছে, প্রোডাক্টে একটু বৈচিত্র্য আসছে। এবছর ইন্ডিয়ান এবং চায়না প্রোডাক্টই বাজারে প্রচুর আসছে। প্রতিদিন কেনাবেচা বাড়তেছে, কাস্টমারের চাপও বাড়তেছে, আমরাও কেনাবেচা করতেছি। আর ব্যবসায়ী নেতারা জানালেন, সামনে ঈদের কেনাবেচার চাপ আরো বাড়ার আশঙ্কায় প্রতিটি দোকানেই পর্যাপ্ত পোশাক মজুদ রাখা হয়েছে। ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ মাল আমদানি করেছে, প্রত্যেকের ঘরেই পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে। কাস্টমাররা এখন এই আসা আরম্ভ করেছে, পর্যাপ্ত পরিমাণে কেনাবেচা শুরু হয়ে গেছে। মাদারীপুর শহরের 2 শতাধিক পোশাকের দোকানে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 কোটি টাকার পোশাক বিক্রি হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন শপিং মল ও সুপারমার্কেটে পোশাকের কেনাকাটা বাড়তে শুরু করেছে। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও ঠাঁই পাচ্ছে মার্কেটগুলোতে। ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে কিনছেন পছন্দের পোশাক।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজশাহী সিল্ক, জর্জেট কাতান সহ বিভিন্ন দেশীয় পোশাকের পাশাপাশি মার্কেটগুলোতে চাহিদা রয়েছে বিদেশি পোশাকেরও। নতুন ডিজাইনের পোশাকগুলো আকর্ষণ করছে তরুণদের। দাম কিছুটা বেশি হলেও সামর্থ্যের মধ্যে পোশাক কিনছে নানা শ্রেণীর মানুষ। প্রতি বছরই আসি, বাবা মার সাথে আসলাম, এবছরও বাহুবলী ড্রেস পছন্দ হয়েছে, কিনলাম। কাপড়গুলো, কালেকশনগুলো অনেক ভালো আর বাজেটের মধ্যেই আছে, প্রায় সীমিতের মধ্যেই আছে, 2000 থেকে 2500-এর মধ্যে। ভালো ভালো ড্রেস আপনার মোটামুটি বেচাকেনা ভালো, কোয়ালিটিও ভালো। বাহুবলী 3 পিস চলতেছে, শাড়ি চলতেছে, সিল্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর জর্জেটের মধ্যে কাজ করা, খুব গর্জিয়াস। এবারকার ঈদ কালেকশন খুবই ভালো। সাতক্ষীরায় ফুটপাতের দোকান থেকে শুরু করে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। ঈদকে সামনে রেখে প্রিয়জনের জন্য পোশাক কিনতে ব্যস্ত সবাই। ক্রেতারা বলছে পোশাকের দাম তুলনামূলক বেশি, তবে ব্যবসায়ীরা জানান পাইকারি বাজার থেকে বেশি দামে পোশাক কেনায় পোশাকের দাম বেশি পড়ছে। বড় বড় শপিং মলের দাম বেশি থাকার কারণে আমরা ছোট ছোট মার্কেট থেকে কেনাকাটা করতেছি আমাদের সামুদ্রিক ভিতরে। ঈদের বিশেষ করে পাঞ্জাবিটার দাম একটু বেশি। আমাদের মালটা মনে হয় বাজেটের পরে একটু কেনাটা চড়া দামে আসছে, যার কারণে আমাদের গ্রাহকদের কাছে পণ্যটা পৌঁছাতে একটু বেশি দামে পৌঁছাচ্ছে। এছাড়া পিরোজপুরের শপিং মলগুলোতে ক্রেতা সমাগম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীর আম যাচ্ছে দেশের নানা প্রান্তে। আমকে কেন্দ্র করে এই মৌসুমে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয় স্থানীয়ভাবে। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তারা। অবশ্য ব্যবসায়ী নেতারা বলছেন, আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে পাল্টে যাবে জীবনযাত্রার দৃশ্যপট। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট জেলার সবচেয়ে বড় আমের হাট। মে থেকে জুলাই এই 3 মাস ক্রেতা বিক্রেতা আড়তদারের দর কষাকষিতে মুখরিত থাকে সারাদিন। সড়কের দুপাশে রয়েছে অন্তত 150 আমের আড়ত। এ মৌসুমে এখানকার প্রায় 50,000 মানুষ গাছ থেকে নামানো, বাজারে তোলা থেকে শুরু করে প্রতিদিন চাহিদা অনুযায়ী আম ক্যারেটে সাজিয়ে বা টুকরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা বলছেন, আমকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পাল্টে দিচ্ছে এ অঞ্চলের গ্রামীণ জনপদের অর্থনীতি। সকালে আমরা চলে যাই বাগানে, লোকজন নিয়ে ভ্যান নিয়ে আম ভাঙে নিয়ে আসে আবার বিক্রি করি। এটা নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। ভালো ভালো আম এগুলো নিয়ে আসি বাজারে বিক্রি করি, এই 3 মাসে করি। 25 টাকা, 20 টাকা, 30 টাকা বস্তা। ওই কাঠন, ওই খাসি 40 টাকা প্রতিদিন। তা আমার ধরেন 2000 ইনকাম হয়। একটা ভ্যান চালক থেকে শুরু করে সব শ্রেণীর লোক, প্রত্যেকের পকেটে পয়সা আছে, প্রত্যেকে ভালো মন্দ খেতে পারছে। আমের ভরা মৌসুম হয়, কুরিয়ার সার্ভিসগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীনভাবে বুকিং নিচ্ছেন। প্রতি কেজি আম ঢাকায় 12 টাকা আর রাজধানীর বাইরে পাঠাতে খরচ হচ্ছে 16 টাকা। ঢাকাতে 22টা পয়েন্টে এবং বাংলাদেশের 64 জেলায় আমরা সার্ভিস দিচ্ছি। ঠিক মতো আমরা পৌঁছে দিচ্ছি এবং পাবলিকও সময় মতোই আম পাচ্ছে। চেম্বার অব কমার্সের নেতারা বলছেন, আম ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হলে অর্থনৈতিক মুক্তি মিলবে এ অঞ্চলের মানুষের। আমকে বহুমুখীভাবে পণ্য হিসাবে ব্যবহার করে মানুষের মুখরোচক খাবার তৈরি করে সেই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি, অলরেডি কাজ করছি। কৃষকরা যখন বেনিফিটেড হবে তখন এখানে আমের উৎপাদনও বেড়ে যাবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কম থাকে সেই শক্তিটাও বেড়ে যাবে। বর্তমানে প্রতিমন ক্ষীরসাপাত 2000, ল্যাংড়া 1800, লকনা 1200 ও রানীপ্রসাদ আম বিক্রি হচ্ছে 1400 টাকায়। ব্যবসায়ীরা জানান, বানেশ্বর হাটে প্রতিদিন গড়ে 1 কোটি টাকার আমের বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মেহেরপুরে রপ্তানিকারকদের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী ব্যাগিং করা আম না কেনার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন আম চাষিরা। তাদের অভিযোগ, জেলা কৃষি বিভাগ ও রপ্তানিকারকদের মৌখিক চুক্তি অনুযায়ী এবার 9 লক্ষ আম ব্যাগিং করেন তারা। আমগুলো আমেরিকা ও ইউরোপের জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে রপ্তানি হওয়ার কথা ছিল। এজন্য গত 25শে মে থেকে আম সংগ্রহ করার কথা থাকলেও তা শুরু হয় 31শে মে। এছাড়া 200 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও 7 দিনে মাত্র 14 টন আম সংগ্রহ করা হয়। দামও দেওয়া হয় কম। এরপর থেকে রপ্তানিকারকরা গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা কোনো উদ্যোগ নিচ্ছে না বলে তাদের অভিযোগ। তবে জেলা প্রশাসক চাষিদের ক্ষতি পোষাতে সহায়তার আশ্বাস দিয়েছেন। 2 লক্ষ ব্যাগ করেছি, অথচ দেখা যাচ্ছে মাত্র আমার আম বিক্রি হচ্ছে 4 টন নিচে সামথিং বেশি। তারা না নিয়ে চলে যায়,
না পারছে এই এলাকায় বিক্রি করতে, না পারছে বাইরে ভাঙতে, তাদের অপেক্ষা থেকে থেকে আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আম পেকে পয়সা নষ্ট হতে লাগলো, তখন বাধ্য হয়ে আমরা সেই আম ভেঙে ফেললাম। আম ভেঙে ফেলে ঢাকা চিটাগাং বিভিন্ন স্থানীয় মার্কেটে আমাদের বিক্রি করতে হলে ওতে আমাদের অর্ধেক পয়সাও আসলো না। এই ক্ষতিগ্রস্ততার জন্য যারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদের উপযুক্ত প্রতিকার হওয়া দরকার। আইনগত কোনো বেসিস ছিল না, যার কারণে তারা আজকে পাশ কাটে যাওয়ার একটা সুযোগ তারা তৈরি হয়েছে। আম চাষি যারা আছে তাদেরকেও একটু বলেছি, আপনাদের একটা বিকল্প রাস্তা তৈরি করতেই হবে। তো এইটুকু আমাদের তরফ থেকে আসবে। দেশের বাইরের খবর। লন্ডনের 27 তলা আবাসিক ভবনে আগুনে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা টাউন হল ঘেরাও করেছে। ন্যায় বিচারের দাবিতে কেনসিংটন অ্যান্ড চেলসি টাউন হলের ভিতরে প্রবেশ করে তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ বলে তীব্র সমালোচনার মুখে পড়েছে থেরেসা মে সরকার ও কাউন্সিল কর্তৃপক্ষ। এ পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যু এবং 70 নিখোঁজ থাকায় এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছে নিখোঁজদের স্বজনেরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এটি নাশকতা নাকি দুর্ঘটনাটা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করার কথা জানিয়েছে পুলিশ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ভারত পাকিস্তান ম্যাচ মানেই জমজমাট এক লড়াই। যে ম্যাচের উত্তেজনা শুধু দু দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে দু দেশের মানুষের মাঝেও। ক্রিকেট বিশ্ব এবার সেই মহারণই দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। দু দলের ফাইনাল পর্যন্ত যাত্রাটা কেমন ছিল তাই দেখে নিব এবারের প্রতিবেদনে। 4 জুন বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের যাত্রা, যেখানে বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত খেলার ভাগ্য গড়ায় ডার্ক লুইস পদ্ধতিতে। বৃষ্টি আইনে পাকিস্তানকে 124 রানের বড় ব্যবধানে হারিয়ে শুভযাত্রা হয় ভারতের। এবার আবারও সেই ভারত পাকিস্তান লড়াই, তবে এটি কোনো গ্রুপ পর্ব বা সেমিফাইনাল নয়, বরং ফাইনালের মঞ্চে মুখোমুখি হওয়ার অপেক্ষায় এই দুই চির প্রতিদ্বন্দ্বী। 7 জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় পাকিস্তান। সে ম্যাচেও বৃষ্টির কারণে ফলাফল গড়ায় ডিএল মেথডে, যেখানে সরফরাজ আহমেদের দল তুলে নেয় 19 রানের জয়। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ভারত। সেদিন বৃষ্টি আর কোনো বাধা দিতে পারেনি মাঠের লড়াইয়ে। শেখর ধাওয়ানের 125 রানের অনবদ্য এক ইনিংসের পরও লঙ্কানদের কাছে 7 উইকেটে হার বরণ করতে হয় কোহলির দলকে। 11 জুন সেমিফাইনালে ওঠার সমীকরণ নিয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। ভুবনেশ্বর কুমারদের বোলিং তাণ্ডবে সে ম্যাচে 191 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে 8 উইকেটের সহজ জয় তুলে নিয়ে বি গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এদিকে 12 জুন সেমিফাইনালে ওঠার আরেক মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। সে ম্যাচে 236 রানের মাঝারি স্কোর গড়েও লঙ্কানদের শেষ পর্যন্ত হার বরণ করতে হয়, আর 3 উইকেটের জয় পেয়ে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। সেমিফাইনালের মঞ্চে এসেও চমক দেখায় পাকিস্তান। নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এবং আজহার আলীদের ব্যাটিং দৃঢ়তায় গ্রুপ এ এর শীর্ষ দল ইংল্যান্ডকে 8 উইকেটের বড় ব্যবধানে হারায় সরফরাজের দল। সেই সাথে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পা রাখে পাকিস্তান। এজবাস্টনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। কেদার যাদবদের বোলিং তাণ্ডবে এবং রোহিত শর্মার ব্যাটিং দৃঢ়তায় 9 উইকেটের জয় তুলে ফাইনালের মঞ্চে ওঠে ভারত। ফারজানা মুমু, সময় সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে কনফেডারেশন কাপ ফুটবল। 2018 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ায় শুরু হবে 8 দলের লড়াই। বিশ্বকাপ আর মহাদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোর অংশগ্রহণে জমে ওঠার অপেক্ষায় ফুটবলীয় লড়াই। খেলা হবে রাশিয়ার 4টি ভেন্যুতে। বেশ কিছুদিন ধরে ঝিমিয়ে আছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। নেই লা লিগা কিংবা ইপিএল, তবে ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণের স্পন্দন ফেরাচ্ছে কনফেডারেশন কাপ ফুটবল। আয়োজক রাশিয়া।
2018 বিশ্বকাপ ফুটবলের মহোৎসব বসছে রাশিয়ায়। আসরের নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আয়োজকদের সরাসরি অংশ নিতে পারবে কনফেডারেশন কাপে। এছাড়াও গ্রুপ এতে রাশিয়ার সঙ্গে আছে নিউজিল্যান্ড, পর্তুগাল ও মেক্সিকো। গ্রুপ বিতে আছে ক্যামেরুন, চিলি, অস্ট্রেলিয়া ও জার্মানি। 2015 সালের এএফসি এশিয়ান কাপের চ্যাম্পিয়ন হিসেবে আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। 2014 বিশ্বকাপের শিরোপা জেতায় নিশ্চিত হয়েছে জার্মানির টিকিট। এছাড়াও মেক্সিকো কনকাকাফ 2015, চিলি কোপা আমেরিকা, ক্যামেরুন আফ্রিকান নেশনস কাপ আর পর্তুগাল ইউরোর শিরোপা জিতে নিশ্চিত করেছে কনফেডারেশন কাপের অংশগ্রহণ। তবে সমর্থকদের এবার হতাশই হতে হচ্ছে, কারণ এবার আসরে নেই বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে 2005, 2009 ও 2013 সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা, কিন্তু কোপা আমেরিকার গেল আসরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছে তিতের দল। খেলা হবে 4টি ভেন্যুতে, সেন্ট পিটার্সবার্গ, মস্কো, কাজান ও সোচিতে। এরই মধ্যে প্রস্তুত পুরো রাশিয়া। এখন শুধু অপেক্ষা জমকালো উদ্বোধনের। প্রতিটি দলের সেরা তারকাদের দেয়াল চিত্র শোভা পাচ্ছে এখন রাশিয়ার প্রধান সড়কগুলোতে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। সকালে সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হতাশা আর চরম অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড় ধসে সর্বস্ব হারানো রাঙামাটির মানুষের। এখনো খোঁজ মেলেনি অনেকের। স্বতন্ত্র আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা সরকারের। ঈদে প্রতিদিন 50,000 যাত্রী পারাপারে প্রস্তুত হচ্ছে চাঁদপুর নদী বন্দর। যুক্ত হলো অতিরিক্ত লঞ্চ, নতুন পন্টুন ও গ্যাংওয়ে। সুইডেনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস। খাবারের ভেজাল আর প্রতিকূল পরিবেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা। ঠিক সময়ে ধরা পড়লে সুস্থ করা সম্ভব বললেন চিকিৎসকরা। এবং ঈদের কেনাকাটাকে ঘিরে রাজধানীতে বাড়ছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। আগামী সপ্তাহে আরও বাড়ার আশঙ্কা, শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ, আর সঙ্গে থাকুন সময়।